আমি মামলা করেছি শেষ পর্যন্ত এই কথা চিন্তা করে যে আমি দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই, যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে, তাদের কাছে মেসেজ দিতে চাই যে অন্যায় করে, জুলুম করে, মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না। জনগণের রক্ষক সেনাবাহিনীকে আর কোনোদিন যেন জনগণের মুখোমুখি দাঁড় করানো না হয়। আমি অ্যাম্বাসেডর মারুফ জামান। আমি ইকবাল চৌধুরী। আমরা সবাই কিন্তু এখানে গুমের শিকার, গুমভুক্ত, মানে গুমের পরিবার আমরা। এশিয়ার অন্য 4টি রাষ্ট্র থেকে বাংলাদেশে গুমের ঘটনাগুলো অধিক নির্মম ও নজিরবিহীন। ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে সরাসরি গুমের সাথে জড়িত ছিল সরকারের বিভিন্ন বাহিনী। অন্যান্য লোকেরা যদি কারাগারে থাকতে পারে, যে দেশের নিয়ম মতো কারাগারে থাকতে পারে, এনাদের একই জায়গায় থাকতে হবে। বৈষম্য করে বিচার হয় না, আমরা বৈষম্য চাই না। আমি তো মনে করি আয়নাঘরে রেখে এদের বিচার করা উচিত। আমি অ্যাম্বাসেডর মারুফ জামান। আমি সচিব ব্রিগেড, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আমাকে 16 মাস গুম করে রাখা হয়। আমাদের যেভাবে রাখা হয়েছিল ওদেরকে যেন ঠিক একইভাবে রাখা হয়, বা তার চেয়েও কঠিনভাবে রাখা হয়। আজকে প্রথমেই ধন্যবাদ জানাই আল্লাহর কাছে, অশেষ শুকরিয়া। আসলে আমরা হয়েছিলাম গুম। বিশ্বের নানা প্রান্তে গুম অর্থাৎ জোরপূর্বক গায়েব করে দেওয়ার বিভীষিকা আমরা প্রত্যক্ষ করেছি। ল্যাটিন আমেরিকান দেশগুলো, আর্জেন্টিনা, চিলি, পেরুতে গুমের পেছনে মূল কারণ হিসেবে আমরা দেখতে পাই দীর্ঘমেয়াদী সামরিক শাসনের নির্মমতা। আবার যদি আফ্রিকান দেশগুলো কিংবা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো, সেখানে যদি গুমের পেছনে মূল কারণ হিসেবে আমরা দেখতে পাই গৃহযুদ্ধ, সশস্ত্র সংঘাত, সরকারি ও বিদ্রোহী বাহিনীর মধ্যে অস্পষ্ট সীমারেখা, সেখানে কারা গায়েব করছে তা বোঝা যায় না, শাসক না সন্ত্রাসী, সীমারেখা ঝাপসা হয়ে যায়। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা শাসন আমলে গুমের ঘটনাগুলো, সংগঠিত গুমের ঘটনাগুলো একেবারে ভিন্ন প্রকৃতির। এখানে কাউকে গুম করা হয় নাই সামরিক অভ্যুত্থানের অজুহাতে, এখানে কাউকে গুম করা হয় নাই গৃহযুদ্ধের আবহে, এখানে গুম করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। দমন পীড়নের ভয়ানক স্টিম রোলার চালিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়ার ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি এক প্রতিবেদনে বলেন, এশিয়ার অন্য 4টি রাষ্ট্র থেকে বাংলাদেশে গুমের ঘটনাগুলো অধিক নির্মম ও নজিরবিহীন। ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে সরাসরি গুমের সাথে জড়িত ছিল সরকারের বিভিন্ন বাহিনী। হাসিনার আমলে গুম করার প্রধান অপরাধ ছিল ভিন্ন রাজনৈতিক মতাদর্শ ধারণ করা। এখানে আচ্ছা, যাই হোক, এখানে আজকে ট্রাইব্যুনালে তো আপনারা ভালো করেই জানেন 15 সেনা অফিসারকে নিয়ে আসা হয়েছে। এটা বাংলাদেশের অনেক বড় অ্যাচিভমেন্ট। আমি চিফ প্রসিকিউটর মহোদয়কে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা সবাই ধন্যবাদ জানাই যে আমরা যে গুম হয়েছিলাম, আমাদের যে নির্মম নির্যাতন আমাদের উপর দিয়ে চলে গিয়েছে, আজকে আমরা কিছুটা হলো তার তৃপ্তি, আমরা আমাদের উপর যে ঝড়টা গিয়েছে এর কিছুটা সান্ত্বনা আমরা দিতে পারছি যে এই সুপ্রিমেসি, যার সুপ্রিম পাওয়ার ছিল যাদের, তাদেরকেও আমরা আজকে আদালতের সম্মুখীন আনতে পেরেছি। এটা আমাদের জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট। এবং যারা গুম থেকে ফিরে আসেনি তাদের নিখোঁজ, তাদের কণ্ঠ হয়ে আজকে আমরা কণ্ঠ হয়ে বলছি, এবং তাদের নিখোঁজ চোখের ভাষাকে আমরা বিশ্ব দরবারে তুলে ধরে বলতে চাই যে তাদের বিচার একদিন হবেই হবে এবং ন্যায় বিচার যেন হয়। এবং এই গভর্নমেন্টকেও আমরা ধন্যবাদ জানাই। আজমিন, আজকে আমাদের ইকবাল সাহেব কথা বলো। আমি অ্যাম্বাসেডর মারুফ জামান। আমি ইকবাল চৌধুরী। আমরা সবাই কিন্তু এখানে গুমের শিকার, গুমভুক্ত, মানে গুমের পরিবার আমরা। আমার পিছনে আছেন সাবেক অ্যাম্বাসেডর মারুফ জামান, আমার বাম পাশে আছেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আমান আজমি, উনি সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অ্যাম্বাসেডর। আমার ওদিকে আছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর, সবাই চিনি। সবাই আমরা গুম পরিবারের মানুষ। তো আমাদেরকে তো গুমে যেটা হচ্ছে অতি বললাম নাই, ঘটনা সব আপনারা জানেন। আমার উদ্দেশ্য ছিল আজকে একমাত্র মহান আল্লাহর দরবারে এই জন্য প্রার্থনা জানাচ্ছি, দোয়া করছি আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাচ্ছি। তা আমাদের যেটা ছিল, আমরা গুমের বিচার পাওয়ার, চূড়ান্ত বিচার পাওয়ার পদক্ষেপে প্রথম ধাপ আজকে সাকসেসফুল। যেসব আসামি রাষ্ট্রীয় ড্রেস পরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে যারা ফ্যাসিস্টদের পক্ষ হয়ে এভাবে গুম খুনে জড়িত ছিল, তাদেরকে যাতে এখানে আনতে পারছি, সেজন্য থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট, থ্যাঙ্কস টু দ্য কোর্ট, থ্যাঙ্কস টু দ্য
আইসিটি থ্যাংকস ফর চিফ প্রসিকিউটর অল। আর আমরা যেটা বিচার চাচ্ছি, আশা করি বিচার পাবো। আর বিচারে প্রথম দেখবে, যেহেতু সংশয় ছিল যে আজকে তাদের এইসব কি বলে আসামিদেরকে আনবে কিনা, যা হোক শেষ পর্যন্ত আনছে, বাধ্য হচ্ছে আসছে ওনারা, ওনাদেরকে অলরেডি কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি যারা বিদেশ আছে তাদেরকে, আমাদের দাবি তাদেরকে জন্য ইন্টারপোলের মাধ্যমে যে হোক পত্র পত্রিকা বিজ্ঞাপন দিয়ে ইন্টারপোলের মাধ্যমে তাদের বিদেশ ধরে আবার কোর্টে হাজির। এটা আমার থ্যাংক ইউ। একটা শুধু বলি, সেনাবাহিনীর গৌরবময় ইতিহাস আমাদের জানা, কিন্তু সেনাবাহিনীর গৌরবময় ইতিহাস, সেনাবাহিনী দেশের সংকটকালে সবসময় পাশে ছিল। কিন্তু আমরা চাই যে এই যে সেনাবাহিনীর যে গৌরবময় ইতিহাস অটুট থাকুক, কিন্তু কিছু বিপদগামী অফিসারের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত হতে দেব না। আসসালামু আলাইকুম, আমি অ্যাম্বাসেডর মারুফ-জামান, আমি সচিব ব্রিগেড পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আমাকে 16 মাস গুম করে রাখা হয়। আমাকে যখন গুম করে রাখা হয় জয়েন্ট ইন্টারোগেশন সেল, যেটা আপনার কোড নেম হলো আয়নাগর, তার আগের নাম ছিল ব্ল্যাক হোল। আমি আজমি হাসিন, কর্নেল হাসিন আমরা একসাথে একই সময় ছিলাম। ইকবাল সাহেব, আমরা এই 4 জন একই পিরিয়ডে ছিলাম। আপনাদের সবাইকে একই বিল্ডিং এ জিআইসির 2-3টা ব্লক আছে, ওখানে ছিলাম। এবং আল্লাহর কাছে আমাদের হাজার শুকুর যে আপনাদের জন্য, আমাদের দেশের মানুষের জন্য দোয়ার জন্য আজকে আমরা বেঁচে আসছি। এটা আমাদের সেকেন্ড জীবন। আমাদের উপর যে কি অন্যায় করা হয়েছে তা আমাদের মুখে কেউ বলতে পারবে না। একদিন যদি কেউ এখানে রাখা হয় তাহলে বুঝবেন যে তার কি অবস্থা হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমি আমার দীর্ঘায়িত করব না। এবং আজকে যে আমি এই দিনটা দেখতে পেরেছি আমরা, এটা আপনাদের জন্য এবং বাংলাদেশ জনগণের প্রেশারের জন্য, যে কিছু দুর্বৃত্ত অফিসার আর্মির, আমি কিন্তু সেনাবাহিনীর, উনিও সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার, আর্মি এর জন্য দায়ী না। যে আর্মির বলে যে আর্মির খারাপ, এটা ভুল করছে। এটা কিছু কতিপয় কি বলবো করাপ্টেড কিলার্স, they are the ones who are the victims to perpetrators. আর আমি এটাই লাস্টে বলবো, আরো অনেক পারপিট্রেটার্স ফ্রি আছেন আমাদের কেসের সবার সাথে। ওদেরকে যেন এনে একইভাবে এবং প্রিজন ভ্যানে এনে, এসি রুমে এনে, অফিসার্স মেসের খাওয়ায় না খাওয়ায় আমাদের যেভাবে রাখা হয়েছিল, ওদেরকে যেন ঠিক একইভাবে রাখা হয়, বা তার চেয়েও কঠিনভাবে রাখা হয়। বিকজ they have committed crimes against humanity, মানবতা বিরোধী অপরাধ। এইটা একটা UN গ্রেভ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি একটা ক্লজই আছে। আমি আর দৌর্বাহিত করবো না, আমি আজমিকে বলবো আমার ছোট ভাই এসে কিছু বলতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ছোট ভাই না, বন্ধু। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। আমি প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমি একজন ভিকটিম হিসাবে, যারা জুলুম করেছে তাদেরকে আজকে আদালতের, তাদের সবাইকে না হলো তাদের একাংশকে আদালতে হাজির হয়েছে এবং তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা, আইসিটি টিম, বিশেষ করে অ্যাডভোকেট তাজুল, ওনারা দিনরাত কাজ করেছেন, তাদেরকে আমি ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দুটা কথা বলতে চাই। প্রথম কথা হলো যে আমি এই মামলা প্রতিহিংসার জন্য করিনি। আমি প্রতিহিংসা পরায়ণ নয়, আমি জিজ্ঞাসা পরায়ণ নয়, আমার কোনো হিংসা নেই। আমার এটা নিয়ে সেনা কর্তৃপক্ষের, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একাধিকবার অনেক মিটিং হয়েছে এটা নিয়ে। আমি মামলা করব কি করব না। আমি ডিসেম্বরে করেছি, আপনারা হয়তো জানেন না। জানুয়ারিতে কিন্তু এই 5 জন ডিজির বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়েছিল এবং তাদেরকে তখন গ্রেফতারের চেষ্টা করা হয়েছে। তারা তখন থেকে পলাতক। এই ওয়ারেন্ট কিন্তু প্রথম ওয়ারেন্ট নয়, এটা তাদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ারেন্ট। আমি মামলা করেছি শেষ পর্যন্ত এই কথা চিন্তা করে যে আমি দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই, যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে, তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে, জুলুম করে, মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না। সকল অপরাধীকে বিচার পেতে হবে। বাট আমি এই জিনিসটা দৃঢ়ভাবে বলতে চাই, তাদের উপর কোনো জুলুম হোক, অবিচার হোক, এটা আমি চাই না। আমি চাই তারা সুবিচার পাক, তারা যা বক্তব্য বলার সেটা বলার সুযোগ পাক এবং মাননীয় আদালত তাদের সমস্ত বক্তব্য শুনে যেন তাদের সুবিচার করেন, সেটাই আমি চাইবো। আমি চাই না তাদের কোনো অবিচার হোক। যে যতটুকু করেছে তার ততটুকু পাওনা সে যেন পেয়ে যায়, বাকি আখিরাতের কথা পরে থাকবে। আমার দ্বিতীয় মেসেজ হলো, যেটা আমার আগে বলে গেছেন, আমি আজকে সকালে স্ট্যাটাস দিয়েছি, সেই জন্য আমি হাজার হাজার মানুষের কাছে গালি খাচ্ছি ফেসবুকে। আমি সেনাবাহিনীকে কেন ডিফেন্ড করতে চাই। এই যে 25 জন অপরাধীর বিরুদ্ধে
ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এরা একজনও কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে কোনো অপরাধ করার কারণে ওয়ারেন্ট বের হয়নি। তারা সেনাবাহিনীর বাইরে এসে, সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে এসে তারা এগুলি করেছে। এবং এই সংখ্যাটা কিন্তু সেনাবাহিনীর 1000 ভাগের 1 ভাগও নয়। একটা প্রতিষ্ঠানের 999 জন ভালো আর একজন খারাপ, তার জন্য পুরো বাহিনীকে বদনাম রটানো, কুৎসা রটানো কিন্তু কোনো দেশপ্রেমিকের কাজ নয়। আপনাদের মনে রাখতে হবে যে, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এই সেনাবাহিনী জাতির সাথে সবসময় ছিল, জাতির পাশে ছিল। 5ই আগস্ট বিপ্লব কতটা কি হতো যদি সেনাবাহিনী পাশে না থাকতো, ভয়াবহ চিন্তা করা যায় না। সেনাবাহিনী যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, সংহতি, ঐক্যের প্রতীক, এটাকে বিতর্কিত করা মানে আমরা আমাদের নিজেকে ক্ষতি করছি। ভারতের এজেন্ডা তারা আমাদের সেনাবাহিনীর জনগণ মুখোমুখি করতে চায়। আমরা যদি নিজেরা, এই দেশের জনগণ যদি সেনাবাহিনীর মুখোমুখি হয়, এই অসাধু, এই দুর্নীতিপরায়ণ কিছু অফিসারের জন্য দেশের ক্ষতি হবে, আমার আপনার ক্ষতি হবে। আপনারা দয়া করে সেনাবাহিনীকে গালি দিবেন না, সমস্ত অপরাধীকে গালি দেন। আমি দিচ্ছি, আমি মামলা করেছি। আমি সেনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এই আইনি প্রক্রিয়া যেন সহজভাবে, সুন্দরভাবে চলতে পারে, এই জন্য সহায়তা করছে। জেনারেল ওয়াকার সহ সেনা কর্তৃপক্ষ যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছে সবাইকে ধন্যবাদ জানাতে। যারা এখনো ধৃত হয়নি, ধরা যায়নি, তাদের আনার ব্যাপারে পূর্বে বলা হয়েছে। আমিও আবার বলছি, সবাইকে আইনের মুখোমুখি করা উচিত। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে এনে বিচারের মুখোমুখি করা হোক। আমি চাই দেশবাসী যেন ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার না দেখে, দেশবাসী যেন আর ভবিষ্যতে কোনো খুনি জেনারেল জিয়া, খুনি জেনারেল মুজিব না দেখে। আমরা যেন সবাই এক স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার জন্য একসাথে থাকতে পারি এবং সুখী, শান্তিপূর্ণ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি। এই কামনা করে আমি শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, একটা প্রশ্ন এসেছে এখানে যে তারা সার্ভিসে থাকবে কিনা। এটা আইনের ব্যাপারে, এটা আইনের ব্যাখ্যা ট্রাইব্যুনাল যারা প্রসিকিউটর আছে ওনারা দিতে পারবেন। আমি আইনজ্ঞ নই, আমি আইনজীবী নই, আইনের ব্যাপারে আমি পারদর্শী নই। তবে আমি যতটুকু বুঝেছি, এটা নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা থার্ড অ্যামেন্ডমেন্ট একটা হয়েছে। এই অ্যামেন্ডমেন্ট এটা করা হয়েছে। এটা কেন করা হয়েছে, কার জন্য করা হয়েছে আমি জানি না। তবে আমি এতটুকু জানি যে বেসামরিক প্রশাসনে যারা আছে বা পুলিশ যারা আছে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হলেই কিন্তু তারা চাকরিচ্যুত হয়ে যায়। তো আইন যদি একটা দেশে থাকে তাহলে এটা শুধু বেসামরিকের জন্য, সামরিকের জন্য আলাদা হতে পারে না, একই ধরনের অপরাধের জন্য। তো এটা করা হয়েছে কি উদ্দেশ্যে আমি জানি না। এটাতে এখন তারা আইনের ব্যাখ্যা যারা আইনজীবী আছেন ওনারা দিতে পারবেন। যে বিষয়টা আনা হয়েছে যে চাকরি থাকবে না, সেনাবাহিনীর প্রচলিত নিয়মে যেসব মামলাগুলি সেনাবাহিনী করতে পারে না, এই ধরনের অভিযোগ হলে তখন তাদের চাকরি থেকে বের করে দেওয়া হয়, অবসর দেওয়া হয়, কাউকে বরখাস্ত করা হয়, তারপর পুলিশকে সোপর্দ করে। এটাই হওয়ার কথা ছিল। এই আইনের দরকার ছিল না। তারপরে যখন করতে পরিচ্ছন্ন হওয়ার জন্য এরা চাকরি থাকতে পারে না। আর এমন অপরাধ, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এখানে কোনোভাবেই চাকরি থাকার অবকাশ নাই। এখন আমার সবার কথা এক, আমারও কথা এক, ন্যায় বিচার, ইনসাফ কায়েম হোক। সেনাবাহিনী অপরাধী না, সেনাবাহিনীর গুটি কয়েক অসৎ সদস্য, বিপদগামী সদস্য শেখ হাসিনার প্ররোচনায় এই অপকর্মগুলি করছে। আমাদের পরিষ্কার হতে হবে, শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু কতিপয় সদস্য বিপদগামী হয়েছে। আমরা ইনসাফ চাই। এই বিচার, এই আয়নাঘর আছে, এটা প্রকাশ করে 22 সালে। কেউ কোনো কথা বলেন নাই, কোনো জেনারেলও কথা বলেন নাই। উচিত ছিল। আজকে আমরা বিচার পাচ্ছি, আল্লাহ কাছে, মহান আল্লাহ কাছে শুক্রিয়া। জেনারেল ওয়াকারকে ধন্যবাদ, উনি কোঅপারেট করছেন, ওনারা ইনসাফ চাচ্ছেন, আমরাও ইনসাফ চাই। তবে একটু কথা আছে আমার। স্বরাষ্ট্র উপদেষ্টা সাবজেক্ট সৃষ্টি করছেন, আমি এর বিপক্ষে। কোনো বৈষম্য চলবে না কারো সাথে। যে আইজিপি, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য লোকেরা যদি কারাগারে থাকতে পারে, যে দেশের নিয়ম মতো কারাগারে থাকতে পারে, এনাদের একই জায়গায় থাকতে হবে। বৈষম্য করে বিচার হয় না। আমরা বৈষম্য চাই না। আমি তো মনে করি আয়নাঘরে রেখে এদের বিচার করা উচিত। তবে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে। আমি এর প্রচণ্ড ঘৃণা করি। উনি মানে কোন কাতারের মধ্যে পড়ে আমি জানি না। ওনাকে ডিভিশন দেওয়া হবে, অফিসারদের ডিভিশন নিয়ে থাকবেন। ওখানে কি আইজিপি নাই? তিনি নাকি আইজিপির ঊর্ধ্বে। আমি মানে হতাশ। আমাদের তাজুল ভাই বা আইসিটি চরম ভালো কাজ করছে, এটা প্রকাশ করা যাবে না। মানে এটা ভাষা প্রকাশ করা যাবে না। এই সাহসিকতা, যে ভূমিকা, যে একটা সংশয় ছিল, একটা এন্ড হয়েছে। বাট আপনি কোনোভাবে ক্যান্টনমেন্টে রেখে কোনো তথ্য পাবেন না। অনেকে বলতেছেন, আমি শুনছি ব্যারিস্টার সররা বলতেছেন অনেকে নিরপরাধ।
কারণ এরা কোনো কথা বলে নাই তদন্তের সময়। এই অফিসারদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, এরা কথা বলে নাই। এখন যদি ক্যান্টনমেন্টে থাকে একই কাজই করবে। আমি এর ঘোর বিরোধী। দরকার হলে পূর্ণ তদন্ত হবে, বাট কারাগারে রেখে, ওই ক্যান্টনমেন্টের ভিতরে এসি রুমে রেখে কাঁটা চামিচ প্লেটে এটা রাখা কোনোভাবে সম্ভব না। বৈষম্য হলে আমরা ন্যায় বিচার পাবো না। দেশের যারাই সাথে জড়িত ন্যায় বিচার করতে হবে। আমি চাই না ওই সৈনিক এই ধরনের লোকদের হাবিলদার সার্জেন্ট হোক, অফিসার যারা মনে প্রাণে কাজটা করছে তাদের বিচার হওয়া উচিত এবং দেশের প্রচলিত আইনি বিচার হবে। ধন্যবাদ। আমি একটু আমি একটা শুধু আজমি একটা আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই যে আমি টেলিভিশনে অনেক তর্ক বিতর্ক দেখছি, ফেসবুকে দেখছি, এমনকি আমাদের কিছু কিছু সামরিক অফিসারও দেখছি যে তাদেরকে সেনা আইনে বিচার করার জন্য। আমি বাংলাদেশ সেনাবাহিনী যে আমাদের আইন বিভাগ আছে, এটাকে জাজ অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ আছে বলে, জ্যাক ব্রাঞ্চের সর্বোচ্চ পর্যায়ে যিনি, ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্ক। আমি কয়েকজনের সাথে কথা বলেছি যারা জ্যাক ব্রাঞ্চের প্রধান ছিলেন। 4টা আইন তারা করে অপরাধ করেছে যেটা সেনাবাহিনীতে কোনো বিচার করার আইনই নাই। সুতরাং সেনা আইনে তাদের বিচার অন্যভাবে করতে পারে, এই 4টার জন্য করে নেই। 1 নম্বর অপহরণ, সেনাবাহিনীতে অপহরণের কোনো আইন নেই। 2 নম্বর অবৈধ অন্তরীণ রাখা, আনলফুল ডিটেনশন, কোনো আইন নেই। 3 নম্বর ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, কোনো আইন নাই। 4 নম্বর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। তো যে সমস্ত আইন সেনাবাহিনীতে নাই ওগুলোর জন্য সে বাইরের অপরাধের সাথে সংযুক্ত থাকে, বাইরের কোর্টে করতে হবে। সুতরাং এগুলো ব্যাপারে সেনাবাহিনীতে আইন কোনো রকমের কোনো আইন নেই। এটা নিয়ে অনেক টকশোতে দেখি আমি, ওনারা না জেনে কথা বলেন। আমি দুঃখ প্রকাশ করছি যে ওনারা না জানলে ওনাদের কথা না বলা উচিত। মানুষকে ওনারা বিভ্রান্ত করছেন, কিছু কিছু সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত তারাও করছেন। আমি স্পষ্ট বলতে চাই, তারা যে সমস্ত অপরাধ করেছে, আমি যে 4টার কথা বললাম, এগুলো সেনাবাহিনীতে বিচারের কোনো আইন নাই। তাহলে কি তারা মাফ পেয়ে যাবে? না, তারা বেসামরিক আদালতে তাদের বিচার হতে হবে। ধন্যবাদ। সেনা সদস্যদেরকে হাজির করা হলো। জনগণের রক্ষক সেনাবাহিনীকে আর কোনোদিন যেন জনগণের মুখোমুখি দাঁড় করানো না হয়। আমাদের সার্বভৌমত্বের রক্ষক সেনাবাহিনী যেন আর কোনোদিন কোনো আধিপত্য শক্তির পুতুল না হয়ে যায়, সেই নিশ্চিত হবে বিচারের মাধ্যমে আমার বিশ্বাস। আবার দৃষ্টি আকর্ষণ করছি সবার কাছে, যে এই শীর্ষ সামরিক কর্মকর্তারা দেশ ত্যাগ করেছেন, তারা সেই অবস্থা দেশ ত্যাগ করেছেন যখন তাদের পাসপোর্ট বাতিল ছিল, তাদের নামে ওয়ারেন্ট ছিল। ওয়ারেন্ট থাকা অবস্থায়, পাসপোর্ট বাতিল অবস্থায় ক্যান্টনমেন্টের ভিতর থেকে কেমন করে তারা দেশ ত্যাগ করলো, এই ব্যাপারে একটি উচ্চপদস্থ কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি। এবং যারা সে সময় কর্মরত ছিল তাদের হাতে কি আমাদের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা দিয়ে আমরা নিশ্চিত থাকতে পারি কিনা একজন ভিকটিম হিসেবে, এই বিষয়ে আমি অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে যারা দায়িত্বরত ছিল, যাদের ওয়াচে, যাদের তত্ত্বাবধানে থাকা অবস্থায় তারা দেশ ত্যাগ করেছে, তাদেরকেও জবাবদিহির আয়ত্তে আনা উচিত, যাতে যাদের বিচার হচ্ছে এবং যারা দেশ ত্যাগ করেছে তারা যেন কোনোভাবে এই বিচারকে প্রভাবিত করতে না পারে। আরো আহ্বান জানাচ্ছি, ক্যান্টনমেন্টের ভিতরে যে অবস্থা সাবজেল, সেখানে জেল কোড ফলো হচ্ছে কিনা, যাদেরকে আটক রাখা হয়েছে তারা কি কোনোভাবে সেনা সদস্য, সার্ভিং সেনা সদস্যের সাথে যোগাযোগ করছে কিনা, এটি নিশ্চিত করা খুবই জরুরি। যদি না হয়, আমরা যারা ভিকটিম এবং সাক্ষী আছি, আমরা আমাদের জীবনের হুমকি আশঙ্কা করছি। তারা যদি গ্রেফতার করা অবস্থায় ক্যান্টনমেন্ট ভিতরে অবস্থান করে কোনোভাবে বিচারকে প্রভাবিত করার চেষ্টা করেন, সেটা খুবই আতঙ্কজনক বিষয় হবে। জেল কোড পুঙ্খানুপুঙ্খে অনুসরণ হচ্ছে কিনা সেই নিশ্চিত করতে হবে এবং জনসম্মুখে সেটা প্রমাণ করতে হবে যে এখানে কোন রকম সম্পৃক্ততা নেই এবং তারা কোনোভাবে ক্যান্টনমেন্টের ভিতরে অবস্থান করে এই বিচারকে প্রভাবিত করতে পারবেন না। এই বলে আমি শেষ করছি।